আচ্ছা, একটা কথা হলো যে আপনারা কিন্তু শুধুমাত্র এই অধিবেশন সংক্রান্ত প্রশ্ন করবেন, এর বাইরে কিছু করবেন না দয়া করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভ অপরাহ্ন। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগতম। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন। এবছর জাতিসংঘের 80তম বর্ষপূর্তি এবং এ লক্ষ্যে সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হল বেটার টুগেদার 80 ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের 3টি মূল স্তম্ভ আপনারা জানেন: শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার। সবই এমনভাবে সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্ব পাবে। বিশ্বব্যাপী আস্থার সংকট, সংরক্ষণবাদের উত্থান, বহুপাক্ষিক কূটনীতি এবং আলোচনা উপেক্ষা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন ঘটছে, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানা রকম বৈশ্বিক মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক আলোচনার ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার 30 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উক্ত উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে, তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে 24-26 আগস্ট 2025 আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি। এছাড়াও আপনারা অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মার্চ মাসে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সাথে সংহতি প্রকাশ করে কক্সবাজারে একসাথে করেছিলেন। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্য সূচিতে পিছিয়ে পড়েনি, প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর তারই প্রমাণ। আমরা এই উচ্চ পর্যায়ের সভার সফল অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। এছাড়া এবছর একই সাথে বিশ্ব যুব কর্মসূচির 30 বছর পূর্তি এবং শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজলিউশনের 25 বছর পূর্তি হচ্ছে। ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনে 25 সেপ্টেম্বর 2025 তারিখে হাই লেভেল মিটিং টু কমেমোরেট দি 30th অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত যে গণ অভ্যুত্থানের কারণে আমরা আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার অগ্রভাগে ছিল মূলত দেশের তরুণ ও যুব সমাজ। এছাড়া চলমান নানামুখী সংস্কার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে অন্যতম অনুঘটক হিসাবেও দেশের তরুণ সমাজ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। এর প্রেক্ষাপটে বিশ্ব যুব কর্মসূচির 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করে আমরা আমাদের তরুণ ও যুব সমাজের আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারব। ভবিষ্যৎ বিশ্বের পরিকল্পনা যেন আমাদের তরুণ সমাজের চাহিদা ও আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয়, সেজন্য বিশ্বমঞ্চে এই সংক্রান্ত আলোচনায় আমাদের উচ্চ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। অন্যদিকে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ অংশগ্রহণ করবে। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ প্রচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে। জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। আসলে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়ে যায়, সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে, আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও পড়তে পারে। এবারে সাধারণ অধিবেশনের সাইডলাইনে আমিও বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এর মাঝে বিশেষভাবে রয়েছে কমনওয়েলথ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার্স মিটিং, পিস বিল্ডিং কমিশন মিনিস্টারিয়াল লেভেল মিটিং, ফরেন মিনিস্টার লেভেল মিটিং অফ দি গ্রুপ অফ 77 and China, ministerial level meeting of women, peace and security, focal point network, annual coordination meeting of the OIC foreign ministers, informal ministerial council meeting of SICA, BIMSTEC foreign ministers meeting, LDC ministerial প্রভৃতি। এটা বলার অপেক্ষা রাখে না যে সরকারের বর্তমানে অন্যতম অগ্রাধিকার হল জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা। এর প্রেক্ষাপটে এবারের অধিবেশনে আমাদের কাছে একটি সুযোগ বিশ্ব দরবারের ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের যাত্রাকে উপস্থাপন করা। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পরিচিতি এবং সুনাম বিশ্বব্যাপী, এ কারণে অনেকগুলো বিশ্বখ্যাত সংবাদ সংস্থার সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। এর বাইরেও আরও কিছু কিছু অনুষ্ঠানে হয়তো তিনি বক্তব্য রাখবেন। জাতিসংঘের এবারের অগ্রাধিকার ইস্যুগুলির প্রত্যেকটি বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ইস্যুগুলির উপর যেসব ইভেন্ট আছে বাংলাদেশ তার সবকটিতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা করছি। বাংলাদেশ জাতিসংঘ সহ বহুপাক্ষিক কূটনীতিকে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মনে করে সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব বেশি প্রশ্ন আমি নিতে পারবো না, কিন্তু কাজেই আপনারা আচ্ছা একটি অতিরিক্ত বিষয় যেটা আপনাদেরকে উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। অনেকগুলো প্রশ্ন তো একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা হলো যে আপনারা কিন্তু শুধুমাত্র এই অধিবেশন সংক্রান্ত প্রশ্ন করবেন, এর বাইরে কিছু করবেন না দয়া করে। স্যার নামগুলো বলে দিবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে চারজন যাচ্ছেন তারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তারপরে হচ্ছে আখতার হোসেন, 3জন, আর হচ্ছে আর বিএনপির আরেকজন হুমায়ুন কবির। আর বিএনপি থেকে হুমায়ুন কবির সাহেব, এই চারজন যাবেন। হুমায়ুন কবির, এনসিপির থেকে আখতার হোসেন। কার সাথে দেখা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই চারজন যাবেন। কার সাথে দেখা হবে এই প্রশ্ন আপনারা জানতে চেয়েছিলেন।
যেটা বলে রাখছি সেটা হলো যে এর সাথে আরও অ্যাড হতে পারে, আবার কোনো কারণে কোনোটা বাদও পড়ে যেতে পারে। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। স্যার, একটা প্রশ্ন ছিল যে এবারে পরিচয়টা দিয়েন। আমার নাম মইনুল হক, আমি ইংরেজি কাজ করি। জি, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ আমাদের এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কিত এলডিসি গ্রাজুয়েশন ডেফার করা বা এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তীতে যে আমাদের সুবিধার যে গ্রেস পিরিয়ড সেটা এক্সটেনশনের জন্য কোনো প্রস্তাব আনে। দেখুন, এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে পিছানোর কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার নেয়, কাজে আমরা এখনো পর্যন্ত আমরা অন ট্র্যাক 26 সনে। তাছাড়া পিছানো চাইলেই কিন্তু হয়ে যায় যে এমনও কিন্তু না, এটার কিন্তু অনেক অনেক বিষয় আছে এর মধ্যে। আর আমরা এই এলডিসি গ্রাজুয়েশনের পরে যে সুযোগ সুবিধাগুলি বহাল রাখা, ইউর সাথে আমাদের ইতিমধ্যে চুক্তি আছে, 3 বছর বহাল থাকবে। যুক্তরাজ্য যদি ইউর মেম্বার না, এখন কিন্তু আলাদাভাবে তারা করবে, আমরা এটা মোটামুটি নিশ্চিন্ত। এছাড়া এর বাইরে আসলে তো খুব বেশি দেশের ব্যাপার নেইও, এটা ঠিক ইউএনএ এটা তোলার মতো বিষয় না। আর কিছু? স্যার, আমার নাম হাসিন, আমি করে কাজ করি। আমরা সম্প্রতি বিভিন্ন উপদেষ্টা নিজের সফরে তাদেরকে বিব্রত করার চেষ্টা দেখছি, এবং তারাই বিব্রত করছে যারা মনে করে যে কেন জুলাই অভ্যুত্থানে যেটা হয়েছে সেটা তাদের কোনো অপরাধ নেই। তো এবারও কি আপনারা জাতিসংঘে এই ধরনের আশঙ্কা করছেন কিনা, যদি করে থাকেন সেটা প্রোটেকশন মেকানিজম নেই? দেখুন, সম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল, এবং খবর যেটুকু এসে তার সব কিছু কিন্তু সত্য না। যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না, উনি অন্য একটা গাড়িতে ছিলেন। যাই হোক, এটা আমাদের কতগুলি জিনিস বুঝতে হবে, যেটা সেটা হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি 3 হাত দূরে দূরে একটা গাড়ি NYPD, এরকম অবস্থা থাকে, বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটেলটা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। এবার কি নাগরিকদের সাথে প্রধান উপদেষ্টার কোনো মতবিনিময়ের সুযোগ আছে? এর আগের বার তিনি করতে পারেননি, সেখানে প্রবাসী বাংলাদেশিদের একটি NRB সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অনেক বাংলাদেশি থাকবেন। স্যাটিসফাইড? গুড, থ্যাংক ইউ।